স্বপ্নধারা স্বাধীন সংলাপে সবাইকে স্বাগত। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। রাজনীতিতে এই মুহূর্তে যদি বলি, জামাত ইসলামী সহ বিভিন্ন ইসলামী যে দলগুলো আছে তারা এদের মধ্যে কয়েকটি দাবিতে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদের নির্বাচন, এই ধরনের কয়েকটি দাবিতে তারা যুগপৎ আন্দোলনে যাচ্ছে। বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি, ঘোষণা দিয়েছে কয়েকটি দল। এই যখন অবস্থা, তখন আজকে দেখলাম যে তাদের একটি দাবি সেখানে আছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আজকে সেই দাবির পক্ষে বিএনপির একজন নেতা বলেছেন যে এই জাতীয় পার্টি নিষিদ্ধের নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের তারা একদম বিরোধী। যদি কারো বিচার করতে হয় সেটি বিচার করতে হবে, বিচারের মাধ্যমে একটি দলকে নিষিদ্ধ করা যেতে পারে, কিন্তু নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করা যাবে না, এমন বলেছেন। সব কিছু মিলে রাজনীতিতে এখন আসলে নির্বাচন কেন্দ্রিক সেই বিভিন্ন আন্দোলন, এগুলো আলোচনা আছে। আমরা আলোচনার বিষয় দিয়েছি আন্দোলনের লাভ ক্ষতি ও রাজনীতি। আমার বিষয় নিয়ে দুজন আলোচক আছে, একটু পরিচিত করে নিই। আমার সঙ্গে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, আছেন তাজনুবা জাবিন, তিনি যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি একটু এম এ আজিজ আপনাকে দিয়ে শুরু করি। যেটা বলছিলাম যে জামাত ইসলামী সহ বেশ কয়েকটি দল, 7টি দল, তারা অভিন্ন কয়েকটি দাবিতে এক কর্মসূচি দিয়েছে। তারা বেশিরভাগই, যে কটা 7টি দলে দেখলাম, বেশিরভাগই ইসলামী দলগুলো আছে সেখানে। এই সনদের মাধ্যমে যে সনদ তৈরি হবে, সেই সনদেই নির্বাচন, পিআর পদ্ধতির নির্বাচন, জাতীয় পার্টি নিষিদ্ধ সহ আরও বেশ কয়েকটি দাবি আছে। প্রায় সবগুলোর দাবি কাছাকাছি মেলে তাদের মধ্যে। তো এই যে জাতীয় পার্টি একই সঙ্গে, জামাত ইসলামী একই সঙ্গে আলোচনায় আছে ঐকমত্য কমিশনে, আবার তারা এই যুগপৎ আন্দোলনে যাচ্ছে। এই রাজনৈতিক কৌশলটা আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। বোঝা একটা কঠিন। আন্দোলন হলে তার দাবিটা কার কাছে? সরকারের এগেইনস্টে সরকারের কাছে দাবি, নাকি ছায়া সরকার বিএনপির কাছে দাবি? কারণ এই আলোচনায় ঐকমত্য কমিশনে অনেক জায়গায় ধরেন 80টা সমঝোতা হয়েছে সংস্কারে, আর বেশ কিছুতে বিএনপি বিরোধিতা করেছে, নোট অফ ডিসেন্টও দিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটাতেই অগ্রগতি হয়েছে। যেমন জুলাই সনদে কেউ না করে নাই, শুধু বিএনপি বলেছে যেখানে সংবিধানের সাথে সাংঘর্ষিক সেটা সংবিধানে হতে হবে, তবে শেষ পর্যন্ত বলছে যে উচ্চ আদালতের মতামত নিয়েও এটা করা যেতে পারে। তো উচ্চ আদালতের মতামত নিলে সমস্যাটা তো নাই। হ্যাঁ, যেমন 106 অনুচ্ছেদে উচ্চ আদালতের মতামত নিয়েই তো সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারও নাই, কিন্তু সে মতামত নিয়ে তো সরকার আছে, তো সমস্যা তো নাই আমি দেখতে পাচ্ছি। এখন পিআর পদ্ধতি, এটার যে দাবি, এটা হচ্ছে আপনার ঐকমত্য কমিশনে আলোচনাটা মৃদু হয়েছিল প্রথমে, তবে ঐকমত্য কমিশন ফাইনালি যে এজেন্ডা নির্ধারণ করে সেখানে পিআর পদ্ধতি ছিল না। মাঝখানে একবার ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছিল, মাঝখানে ওটা কিন্তু ইসলামিক আন্দোলন বাংলাদেশ একটা পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করেছিল, সেখানে এনসিপি গেছে, জামাত গেছে, তখন ইসলামিক ঐক্যজোট যায় নাই। ইসলামিক করছে, তখন ওনারা যায় নাই। এবারে যে আপনার দেখা গেছে সর্বশেষ 5টি দল যুগপৎ আন্দোলনে থাকার কথা, কিন্তু আমি যতটুকু জানি ইতিমধ্যে এবি পার্টি এবং এনসিপি যুগপৎ আন্দোলনের ব্যাপারে এখনো 7টি দল আছে। হ্যাঁ, 7টি দল আমার জানা নেই। 7টি দল ছিল আমার কাছে। 4টি দল এর মধ্যে ঘোষণা করেছে, এর পরে আবার নিজামী ইসলামী পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, তারা জয়েন করার কথা। কিন্তু আমার কথা মেজর 2টি দল, ধরেন এনসিপি এবং এবি পার্টি, অলরেডি যুগপৎ আন্দোলনের কথা তারা ভাবছে, তারা নাই। তো অর্থাৎ আমি এইটাই বলছি যে যারা শুরু করেছিল, আপনি যেমন বলছেন ইসলামিক দলগুলি, এনসিপি তো ইসলামিক দল না, হ্যাঁ, এবি পার্টিও মনে করে না, জাকপাও না, তাই না? তো সুতরাং ইসলামিক দল তো সবাই না। আবার ইসলামিক দলে দেখেন, গুগল সার্চ দিলে দেখা যায় যে মুসলমানরা এক হতে পারে না। কেন জানেন? আপনার এনসিপি দেখেন 79টা সেক্ট আছে, মুসলমানের ভিতরে ভাগ আছে, হ্যাঁ, উপদল টল মিলে, হ্যাঁ, মূল সেক্ট কয়েকটা, কিন্তু উপদল অনেক আছে। যার ফলে দেখেন এই যে আপনার ধরেন ইসরায়েলে হত্যা, গাজা হত্যা ইত্যাদি চলছে, ওআইসি একমত হতে পারে না, ওআইসির কোনো ভূমিকা নেই। হ্যাঁ, ইসলামিক স্টেটের তো এটা নাই। তো এখন বিষয়টা হচ্ছে
যে আগে আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার তো সবার সরকার, এবং এই সরকার তো নির্বাচন দেওয়ার জন্য আমি বলবো মরিয়া, বাই হুক অ্যান্ড কুক তারা নির্বাচন দিতে চায়, এখানে কোনো গাফিলতি দেখা যায় না। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতি ঐক্যমত্য কমিশনের তো এজেন্ডায় ছিল না, এখন তারা আন্দোলনে আসছে। তাহলে আন্দোলনটা কার বিরুদ্ধে? আন্দোলন যখন শুরু হবে বক্তৃতাটা কার বিরুদ্ধে দেয় এটা তো দেখতে হবে। আর যদি এমনি এমনি বক্তৃতা দেয় যে পিয়ার পদ্ধতি চাই চাই হাওয়ার উপরে চায়, তাহলে তো সেটা তো তারা ইলেকশনের ইস্তেহারে দিয়েও তো করতে পারে। আসছে আপনার আছে তাজদুমা যাবেন, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আন্দোলনের মাঝখানে বা কিংবা এই রাজনৈতিক যে আলোচনার মধ্যে অনেক কিন্তু গুজবও আমরা শুনতে পাচ্ছি। আপনি সরকার পরিবর্তন হবে কিনা, এই সরকারের অধীনে নির্বাচন হবে কিনা, এই ধরনের গুজব হয়তো আপনারা শুনেছেন। এই গুজবগুলোর মাঝখানে আবার আমরা আন্দোলনও দেখছি, নির্বাচনের প্রস্তুতি দেখছি। সেখানে আসলে এনসিপির জায়গাটা কোন জায়গায়, এনসিপি আসলে কোন জায়গায় আছে? ধন্যবাদ আপনাকে আজিজ ভাই, এবং দর্শক যারা দেখছেন আপনাদেরকে শুভেচ্ছা। আসলে আজিজ ভাইয়ের সাথে আমি অনেকখানি একমত যে এখন কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনে এই বাস্তবায়ন পদ্ধতি বা জুলাই সনদটা নিয়ে লাস্ট মোমেন্টের আলোচনা চলছে, এবং গতকাল প্রজ্ঞাপন দেওয়ার পর কিন্তু আরও 1 মাস এটার মেয়াদ বাড়ানো হয়েছে। সো বোঝাই যাচ্ছে যে ব্যাপারটা খুবই সিরিয়াসলি নেওয়া যায়, এবং খুব এই গত 12 বা 13 তারিখ প্রধান উপদেষ্টার সাথে যখন ঐক্যমত্য কমিশনের সদস্যরা, জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা নিজেরা বৈঠক করেছে, এরপরে কিন্তু গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য করানোর জন্য বা একটা ঐক্যমতে পৌঁছানোর জন্য জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করবে, না পারলে সেটা সরকারি, এটা সরকারি দায়িত্ব নেবে। এই বক্তব্যটা কিন্তু ওনার নতুন। সো এখন এরকম একটা প্রক্রিয়া চলার পরে, এবং এটা কিন্তু একটা বিশেষ ইতিহাসের বিশেষ অংশের পরে, যেটাকে আজকে আপনার এখানে আস্তে আস্তে আমি পড়ছিলাম, সংবিধান বিশেষজ্ঞ মিল্লাত হোসেন এটাকে পরম ব্যতিক্রমী একটা ব্যবস্থা, একটা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়টাকে বলছে। তাহলে এই জায়গাটাতে রাজনৈতিক ঐক্য প্রজ্ঞার প্রতিফলন দেখানোটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি দরকারি। এবং জামাত ইসলাম কিন্তু শুরু থেকেই এই বৈঠকগুলোতে অংশ নিচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণভাবেই তাদের মতামত পেশ করছে। তো ঠিক এই মুহূর্তে তারা যদি এটা রাজপথে যায়, এটা অনেকটা জাতীয় ঐক্যমত্য কমিশনকে একটা অপমান করার মতো, বা তাদের নিজেদের এই যে বললেন যে তারা নিজেরাই এই আলোচনায় আছে, এটা এই রাজপথে যাওয়াটার আমার মনে হয় এখনো সময় হয় নাই, এবং এটা অনেকটা প্রিম্যাচিউর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষের সবচেয়ে বড় যে জিনিসটা মাথায় রাখতে হবে যে দেশকে যাতে অস্থিতিশীল না হয়। এই যে আপনি প্রশ্নটা করলেন গুজব, হ্যাঁ, এই গুজবগুলো কেন, এই 1/11-এর ব্যাপারটা সবার মনেই কিন্তু আছে, সবার মনেই এটা, যারা রাজনীতি নিয়ে খবর রাখেন বা সাধারণ মানুষ সবাই কিন্তু এটার আশঙ্কায় থাকে। এই আশঙ্কাটা কেন, এই ধরনের অস্থিতিশীল একটা অবস্থা তৈরি হয়, এর ফাঁকে এটা হয়। আর পিআর পদ্ধতি নিয়ে আমি একটু বলি। আজিজ ভাই বললেন বিএনপি ছায়া সরকার কিনা, এটা আজকে প্রথম উনি হয়তো স্বীকার করলেন যে ছায়া সরকার। আমরা আসলেই বিএনপিকে সবচেয়ে ক্ষমতাধর দল মনে করি এবং প্রশাসনের বা সরকারের কাছাকাছি মনে করি। পিআর পদ্ধতিটা কিন্তু জামাত ইসলামকে মনে করে, পিআর পদ্ধতিটা কিন্তু হোল হাউসে, হোল পার্লামেন্টে কখনো আমরা আলোচনার কথা, এটা কিন্তু আপার হাউসে পিআর পদ্ধতি তে একটা দল যতটা ভোট পাবে তার অনুপাতে। আর বিএনপি বলছিল যে যতগুলো আসন পাবে তার সংরক্ষিত নারী আসনের মতো করে, এটার চরম বিরোধিতা আমরা করেছে। একটা জিনিস আমি এই আলোচনাটাই বলতে চাই, আজকে এই পুরো সপ্তাহ জুড়ে এটার আলোচনা হচ্ছে। দেখেন, প্রত্যেকটা দল কিন্তু তাদের নিজস্ব স্বার্থ অনুযায়ী এই রাজপথে যান, আন্দোলন করেন, বিক্ষোভ করেন, মুখোমুখি, তারা কিন্তু এই পিআর পদ একটা স্বার্থ, এবং এই যে বললেন নোট অফ ডিসেন্ট সহ যেগুলোতে রাজি হয়েছে বিএনপি, প্রত্যেকটাতেই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলাকে প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতাটাকে যে জিনিসগুলা চেক অ্যান্ড ব্যালেন্স করবে, প্রত্যেকটাতেই কিন্তু তাদের নোট অফ ডিসেন্স আছে। সংবিধান প্রতিষ্ঠানগুলোতে প্রধান নিয়োগের ব্যাপারে প্রধানমন্ত্রীর 3টা ক্ষমতার মধ্যে ব্যালেন্স করার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার কি উপায়ে হবে, যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের বাংলাদেশকে এত ভুগিয়েছে, সেটার ব্যাপারেও কিন্তু নোট অফ ডিসেন্ট। তাহলে সবাই কিন্তু যার যার স্বার্থেই কিন্তু
এক ধরনের কৌশলে আছে। এখন আপনি বললেন এনসিপি কোথায়, আমি এনসিপি খুব খুশি হতো যদি আমি দেখতাম যে দলগুলোর এই 5% যে নারীর দলীয় মনোনয়ন দেওয়ার ব্যাপারে যে এবং এই নারীর মনোনয়নের ব্যাপারে, উমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারে যে কোনো দল কোনো বিক্ষোভে যাচ্ছে না, কোনো টু শব্দ করছে না, যদি এটা করতো তাহলে আমরা কিন্তু আমাদের যে দাবিগুলো, আমরা মনে করি না যে দাবির জন্য রাজপথে যাওয়া এখন সময়, কিন্তু আমরা যে দাবিগুলো করছি প্রত্যেকটা কিন্তু মানে মানুষের জন্য, গণমানুষের জন্য। আমরা এই পিআর আপার হাউসে যেটা চাচ্ছি সেটাও কিন্তু নির্বাহী ক্ষমতাকে চেক দেওয়ার জন্য। আমি খুবই খুশি হতাম, আমি নিজে সবার আগে ওই আন্দোলনে যেতাম যদি কোনো রাজনৈতিক দল এই সংসদের এই সংরক্ষিত আসনগুলোতে সরাসরি নির্বাচনের জন্য বা নারীর ক্ষমতায়নের জন্য, আপনি দেখেন যতগুলো পুরনো রাজনৈতিক দল আছে, এ ক্ষমতাধর ও ক্ষমতাধর, এই পিআর পদ্ধতিটাও কিন্তু স্বার্থের জন্য হোল পার্লামেন্টে, এবং ওরা যে নোট অফ ডিসেন্স দিয়েছে সেটাও স্বার্থের জন্য। মাঝখান থেকে এনসিপি, আমরা নতুন দল দেখে আমরা নানান ভাবে আপনাদের ফোকাসে আসছি না বা আমাদের কণ্ঠটা অত জোরালো না, কিন্তু আমরা খুবই আশাবাদী সময়ের সাথে সাথে আমাদের কণ্ঠ অনেক জোরালো হবে। এবং আমরা আন্দোলনে থাকতাম যদি এই জনবান্ধব এই সুপারিশগুলা নিয়ে মানুষজন বা রাজনৈতিক দলগুলো আন্দোলনে নামতো, তাহলে হয়তো আমরা এই আলোচনার পাশাপাশি হয়তো যুগপৎ আন্দোলনের কথা চিন্তা করতাম। কারণ এখানে সবাই নিজেদের স্বার্থ অনুযায়ী রাজপথে নামছে বা করা কথা বলছে। এই যে পিআর থেকে মত দিবে না, সরবে না, সবাই কিন্তু যার যার নিজ। আপনি দেখেন এই যে বললেন না যে বিএনপি হচ্ছে ছায়া সরকার, এই বাক্যটা শেষ করেই আমি আমার এই পর্বের কথা শেষ করব। কিছুদিন আগে আমি একটা মতবিনিময় সভায় গিয়েছিলাম যেখানে নাগরিক কোয়ালিশনের আয়োজনে, যেখানে সালাউদ্দিন সাহেবকে ওখানকার একজন নারী প্রতিনিধি জিজ্ঞেস করছিলেন যে আপনারা কেন মহিলা আসনগুলো, নারী আসনগুলোতে আপনারা দলীয় মনোনয়ন বাড়াচ্ছেন না, এত পুরনো আপনারা রাজনৈতিক দল, আপনাদের কোনো নারীর এম্পাওয়ারমেন্ট নাই, কোনো এই জাতীয় ঐক্যমত্য কমিশনের বিএনপি থেকে কোনো নারী নেত্রী নাই, আমরা না হয় 2 দিন আগে রাজনীতিতে এসেছি যারা পুরনো। উনি অনেকটা ধমকের সুরে প্রিন্সিপালের মতো, মানে যেন ছাত্রছাত্রীকে বকা দিয়ে বলছেন যে এটা বাংলাদেশের ইয়াতে বাস্তবায়ন করা সম্ভব না। আপনারা কয়জন মহিলা সিডাপ মিলনায়তনে আসার সুযোগ পায়? 90% হচ্ছে পর্দানসীন, তৃণমূলের নারীরা ঘর থেকে বেরো হয় না। এই যে এই অ্যাপ্রোচটার বিরুদ্ধে যদি কেউ, এই তত্ত্বটার বিরুদ্ধে যদি কেউ রাজপথে নামতো, এনসিপি তাদের সাথে থাকতো। কিন্তু কারণ এখন যারা যা বক্তব্য দিচ্ছে সব নিজ স্বার্থে। একজন দর্শক আছে, একটা ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। মোস্তফা জামান, যশোর থেকে বলছিলাম। জি জামান সাহেব বলেন। বলছি এই যে পিআর পদ্ধতি নিয়ে কিছু দল যে আন্দোলন করতেছেন, তো আসলে পিআর পদ্ধতি কি এটা তো আমরা সাধারণ মানুষ বুঝি না। আর এই পিআর এর মাধ্যমে নির্বাচন হলে কে কোন সংসদীয় আসন থেকে সংসদ সদস্য হবেন এটা নির্ধারণ হবে কিভাবে? জি, আমি আজ একটু রাজনীতি নিয়ে যদি বলি, এই আন্দোলনের কথাই যদি বলি, যদি এই জাকসু নির্বাচনের আগের একটা বাস্তবতা রাজনীতিতে, জাকসু নির্বাচনের পরে কিন্তু বাস্তবতা অন্যরকম। বিশেষ করে জামায়াত ইসলামীকে বলি, তারা এখন অনেক বেশি কনফিডেন্ট মনে হচ্ছে, এবং এই ইসলামী দলগুলো আছে, ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য হয়ে যেতে পারে এবং তারা একসাথে নির্বাচনে যেতে পারে, এমন একটি সম্ভাবনাও এখন দেখা দিয়েছে। এই যদি পরিস্থিতি হয়, জামায়াত ইসলামের কি নির্বাচনে বা যেটা অনেক জায়গায় আলোচনা আছে, ক্ষমতায় চলে যেতে পারে এরকম কোনো? শোনেন, আপনার প্রথম 69 সালে ডাকসুর ভিপি হয় সেলিম ভাই। কি তার পার্টি বড় হয়েছে? সরকারে গেছে? জাসদ আপনার সব শিক্ষা প্রতিষ্ঠানের দাপট, কি দাপট ছিল। মাহমুদুর রহমান মান্না 2 বার হয়েছে, আখতারুজ্জামান হয়েছে। আপনি বলেন তো, ডাকসু সক্রেটিস বলছে যে উচ্চ শিক্ষা হয় জ্ঞান আহরণের প্রাঙ্গণ, আর আমাদের দেশে উচ্চ শিক্ষাকে কল্পনা করা হয় নেতা তৈরি করা কারখানা। বলেন না একটা ডাকসুর নেতা বড় নেতা হয়েছে? একটা উদাহরণ দেন। বাংলাদেশে কোনো পার্টির ফার্স্ট ম্যান দ্বিতীয় ম্যান হয়েছে? হয় নাই। এবং কেউ একটা পার্টিও দাঁড় করতে পারে নাই। সুতরাং এইটা হলো অমূলক ধারণা যে ডাকসুতে নির্বাচন বা জাকসু, আরও ধরেন চিটাগাং আছে, রাজশাহী আছে, সেখানে তো শিবির বেশি, সেখানে তো জিততেই পারে। এখন ব্যাপারটা হলো এটা কত ভাগ, 1। 2 হচ্ছে
আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনে কিন্তু জাতীয় ইস্যু ইনভলভ থাকে না, কিন্তু জাতীয় নির্বাচনে জাতীয় ইস্যু নির্ভর করে। ওখানে সরকার ফর্ম করবে, সরকারে যাবে, ওখানে মানুষ কিন্তু ভোটাররা অন্যভাবে দেখবে, অন্য ইস্যুগুলো এভাবে মানে যেটাতে ইউনিভার্সিটিগুলোতে দেখে তরুণরা, ঠিক জাতীয় নির্বাচনে কিন্তু অন্য আঙ্গিকে দেখবে। সুতরাং এই প্রত্যাশা করা ঠিক নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দেশে এখনো প্রতিবিপ্লব কিন্তু হয় নাই। এখন যে মাঠে নেমে গেল, হ্যাঁ, আমি প্রতিপক্ষর ক্ষেত্রে জামিন বলল যে কি ছায়া সরকার বলে তো যে আমার 300 সিটের নমিনেশন দিছে না, হ্যাঁ, ওরা নির্বাচন চায় না, ভাবটা এমন। আর বিএনপি কোনো নমিনেশনই দেয় না, বলতেছে যে তারা সরকারে যাওয়ার জন্য, ইলেকশনের জন্য পাগল হয়ে গেছে, নমিনেশনই দেয় নাই। এবং যে মেজরিটি ধরেন ইলেকশনের আগে যে ছিল, ধরেন জামাত এখন উদ্যমী মনে হচ্ছে, হ্যাঁ, সবাই তো বলছে এই কথা যে আলটিমেটলি বিএনপি সরকার গঠন করবে। তো এখন প্রতিপক্ষটাকে, এই আন্দোলনের একটা বাংলাদেশের আন্দোলনের প্রতিপক্ষকে হয় সরকার, আর না হলে যে ওই যে বলছে পিআর সিস্টেমের হলো যে দুটো উপকার বলা হয় যে খুচরা পার্টি সরকারের পার্লামেন্টে যাবে, আর বড় দল যে সরকার গঠন করবে সে যাতে তাকে লাগাম টানা ধরা যায়, এই তো। আর ডিমেরিটস তো অনেক। একটু যদি জোটের রাজনীতির কথা বলি, এই যে ডাকসু নির্বাচন হলো, এরপরে কি জোটের রাজনীতি বলে জামাতের দিকে কি অন্য দলগুলোর এক ধরনের আগ্রহ বাড়িয়ে দিল না? আগ্রহ তো কিছু, ইলেকশনের ইনফ্লুয়েন্স তো কিছু থাকবে, তবে আমি বলছি জাতীয় নির্বাচনে এই ইনফ্লুয়েন্সটা, জাতীয় নির্বাচনে একটা সরকারে চলে যাবে এরকম কোনো ইনফ্লুয়েন্স ঘটবে না। ওখানে জাতীয় ইস্যু কাজ করবে। সরকারে কাকে পাঠাতে হবে, এখন ধরেন আপনি ওই কি আপনার সরকার ব্যবস্থা কিভাবে চাইবে, এই জিনিসগুলো তো আসবে, তাই না? জামাতের তো নিজস্ব আছে না, আছে না, এগুলো তো বলে না। বিএনপি নেতারা যেমনটা বলছে ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাইছে জামাত ইসলাম, যদি জাতীয় নির্বাচনে তাই হয়, যদি বিএনপি নেতাদের যে অভিযোগ, এটা সঠিক বলে নাই, তাহলে জগন্নাথ হলে ভোট পাইল না কেন, শিবির ভোট পাইল না কেন? ওরা তো ওখানে হিন্দু ছাত্ররা থাকে না, অধিকাংশ আওয়ামী লীগ করে না, ছাত্রলীগ করে না, তো ওরা তো তাহলে ভোট দেওয়ার কথা ছিল, দেয় নাই তো। বিষয়টা হচ্ছে এখানে কৌশল এবং পরিকল্পনার কাছে ছাত্রদল হেরে গেছে। আমি যেটা আগে বলেছি, ছাত্রদল 17 বছর হলে ঢুকতে পারে নাই, মাঝখানে 6টা হলে কমিটি করলো, কমিটি করার পরে এই এনসিপির ছাত্র সংগঠনের ঘাড়ে দোষ চাপায়া শিবিরই কিন্তু ধাওয়া দিছে, এগুলো বিরোধিতা করছে। তো তারা তো ছাত্রদের সাথে, ভোটারদের সাথে সংযোগই নেই। আমি একটু তাসনুবা আপনার কাছে, এই যদি নির্বাচনের কথাই বলি, ছাত্র দলের ভরাডুবিটা অনেক বেশি আলোচনায় আসছে, কিন্তু সেখানে কিন্তু এনসিপির ছাত্র সংগঠনটা ভালো করতে পারেনি, একদম ভরাডুবি যদি বলি। এটি কি এনসিপিকে একটু রাজনীতির মাঠে দুর্বল করে দিল কিনা, বিশেষ করে জাকসু নির্বাচনটা? ভরাডুবি আসলে আলোচনায় আমার মনে হয় এনসিপি বেশি। ছাত্র দলের তো জাহাঙ্গীরনগরে অনেক বেশি খারাপ করেছে, সেটা তো আলোচনাতে একেবারেই কম। যে কোনো কারণে এনসিপির আলোচনায় আমি বেশি দেখছি। একটু এটার উত্তর দ্বারা আরেকটা কথা বলি যে ভাই যেটা বললেন যে আগের ভিপি বা আগের ছাত্র সংসদরা হারিয়ে গেছে বা দাঁড়াতে পারেনি, তার মানে এই না যে এখনকার ভিপি বা এখনকার তরুণ ছাত্র নেতারা দাঁড়াতে পারবে না। কিন্তু চ্যালেঞ্জ যেটা হবে যে তারা যখন মাদার অর্গানাইজেশনের আদর্শটাকে তারা ধারণ করবে কিনা। যে এই শিবির কিন্তু আপনার ডাকসু নির্বাচনটা করেছে অন্য একটা নামে, ঐক্যজোট একটা প্যানেল থেকে, এবং তারা কিন্তু মধ্য ডানপন্থী একটা পন্থা অবলম্বন করেছে। সেখানে মেয়ে ছিল, তাদের সাথে মানে ছাত্রী সংস্থার বাইরের মেয়েরাও ছিল। সো আমার কাছে মনে হয় যে এই ডাকসু শিবিরের এই জয়টা জামাতের জাতীয় পর্যায়ের একটা চ্যালেঞ্জের হবে, যে তারা একই আদর্শ ধারণ করে কিনা, এবং তাদের সামনের কি হবে, তাদের পথ চলাটা বা অঙ্গীকারটা কি হবে, ভোটারদেরকে তারা জাতীয় পর্যায়ে কি বলে, যেটা তারা ক্যাম্পাসে করেছে ওটা তারা জাতীয়ভাবে বলতে পারছে কিনা, বললে মানুষজন কত টাকা গ্রহণ করছে, ওই জায়গাটা আমার মনে হয় চ্যালেঞ্জের জন্য হবে। আর আমাদের কথা যদি বলেন যে দুর্বল না,
আমি সব জায়গায় বলছি যে এটা এক ধরনের একটা ওয়েক আপ কলের মতো আমাদের জন্য। আমাদের প্যানেলটা যেহেতু, বা আপনি যদি এই ছাত্রনেতাদের কথাই বলেন, এরা প্রত্যেকেই কিন্তু গণ অভ্যুত্থানের ফেস, একদম সামনের সারির। কেউ হয়তো উপদেষ্টা পদে গেছে, কেউ এনসিপির সভাপতি হয়েছে, কিন্তু কেউ হয়তো ছাত্র ক্যাম্পাসে রয়ে গেছে, কিন্তু এরা কিন্তু একই সমপর্যায়ের ছিল। সো এই জায়গায় এক ধরনের একটা সংগঠিত হওয়া প্যানেলটা, এবং অল্প সময়ের মধ্যে, কয়েক মাসের মধ্যে, তারপর একটা বিভাজনও তাদের মধ্যে ইন্টারনাল ছিল, যেহেতু সবাই সমবয়সী। আরেকটা হচ্ছে ক্যাম্পাসের একটা যে ধরনের অন্য ছাত্র, মানে শিবিরের থেকে, যেটা ভাই বলছিলেন, কৌশল এবং পরিকল্পনায় তারা একটু পিছিয়ে গেছে। শিবির যেরকম ছাত্রছাত্রীদেরকে এঙ্গেজ করে অনেকগুলো প্রোগ্রাম করেছে, সায়েন্স ফেস্ট থেকে শুরু করে অনেক ধরনের প্রোগ্রাম করেছে, বাইরে থেকে তারা অর্থ নিয়ে ক্যাম্পাসে অনেক ধরনের ওয়েলফেয়ার কার্যকলাপ করেছে, সো ওটাতে এঙ্গেজমেন্ট বেড়েছে। আরেকটা হচ্ছে যে অনাবাসিক যারা স্টুডেন্ট ছিল তাদের ভোটটা এখানে একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে এইদের মধ্যে একটা ধরেন গণ অভ্যুত্থান সফল করার পর বা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার পর সামনের সারিতে থেকে তখন একটা ধরনের আত্মবিশ্বাস থাকে। সো আমি এটাকে পজিটিভলি দেখি যে তারা এই একটা বাধার সম্মুখীন হয়েছে। আমি এটাকে ভরাডুবি একদম এরকম কোনো কিছু এখন বলতে রাজি না। কারণ কেন রাজি না? কারণ হল সংসদগুলোতে কিন্তু অনেক এই সংগঠনের ছাত্রছাত্রীরা কিন্তু বিভিন্ন প্যানেলে দাঁড়িয়েছে, মানে আলাদা আলাদা দাঁড়িয়েছে, আপনি দেখেছেন, মানে বিভাজনটা একটু স্পষ্ট ছিল। সো হল সংসদগুলোতে তারা অনেকগুলো পদ পেয়েছে। জাকসুতে তো মূল প্রতিদ্বন্দ্বিতাই ছিল শিবিরের সাথে আর এই বাকচাসের সাথে। সো আমি মনে করি যে তারা রেসে ছিল, কিন্তু যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি থেকেই ছেলেমেয়েরা বা এই গণ অভ্যুত্থানের স্ফুলিঙ্গ বের হয়েছিল, সেখানে সেই অনুযায়ী এক্সপেকটেশন অনুযায়ী কম। তবে আমার কাছে এটা পজিটিভলি যে আমরা সবাই এটাকে একটা পুনর্বিবেচনা, আত্মশুদ্ধি, আত্মসমালোচনার জায়গা পাচ্ছে। এখন মূল কথা হচ্ছে কতটুকু কারেক্ট করতে পারছি। এর মাঝে একটু জাতীয় পার্টি নিয়ে, জাতীয় পার্টি নিষেধের যে দাবি, যে যুগপৎ আন্দোলনের যে অন্যতম একটা দাবি জাতীয় পার্টি নিষেধের, আজকে বিএনপি থেকে পক্ষ থেকে বলা হয়েছে তারা কোনোভাবেই নির্বাহী আদেশে রাজনৈতিক দল, বিশেষ জাতীয় পার্টি নিষেধের তার পক্ষে না, বিচার করে করতে হবে। মানে আমি বলছি যে এই দাবিটা মানে কেন করা হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে? দেখেন, আমার মনে হয় বিএনপির আগে আমি টকশোতে বলেছি, আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, যদি কেউ ফৌজদারি অপরাধ করে তার বিচার করেন, কোনো সমস্যা নাই। কেউ হত্যা করে, লুট করে, গুম করে, তার বিচার করেন। কিন্তু আপনি রাজনৈতিক দলকে জোর করে আপনার এক্সিকিউটিভ অর্ডারে কেন বন্ধ করবেন? তার বিচার করেন। এখন বিচার চলতেছে না ট্রাইব্যুনালে, সেখানে বিচার করেন রাজনৈতিক দলকে। জাতীয় পার্টিকে বলেন, সব দলকেই করেন। আপনি যদি বলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবেন, আমি যদি বলি ইসলামিক আন্দোলন বাংলাদেশ, আওয়ামী লীগের সময় ইলেকশন করছে না, হাত পাকা, একটা পোস্টার ছিঁড়ছে, তাদের কিচ্ছু হয় নাই, পুরা ইলেকশনটা কভার করছে। যখন আপনার স্থানীয় সরকার নির্বাচন হলো, শেষ নির্বাচনে গিয়ে ওনাদের একজনকে রক্তাক্ত হলো, এরপরে উল্টে গেছে। এখন তো অভ্যুত্থানের শক্তি হয়ে গেছে। কোথায় অভ্যুত্থানের শক্তি? তারা তো ফ্যাসিবাদের সাথে ইলেকশন করছে, হাত মিলাইছে। তো তা তো কখনো কোনো আন্দোলনে ছিল না। এখন তো আপনারা বলতেছেন ইসলামপন্থীদের ভিতরে এখন তো অভ্যুত্থানের শক্তি হয়ে গেছে তারা। তো এগুলো তো তাহলে জাতীয় পার্টি ব্যান্ড হইলে তারা হবে না কেন? মানে এটি রাজনৈতিক কোনো কৌশল আছে আপনার কাছে মনে হচ্ছে? জাতীয় পার্টি ব্যান্ড করার দাবির মধ্যে কোনো রাজনৈতিক কৌশল আছে কিনা? না, এটা হচ্ছে কি, ধরেন 14 দল আছে সাথে, হ্যাঁ, আপনার ধরেন জাতীয় পার্টি যে রোলটা প্লে করেছে, সেই রোলটাকে তো শেখ হাসিনাকে ফেসিবাদ বানাইছে জাতীয় পার্টি, সবচাইতে মুখ্য ভূমিকা ছিল। আপনি খেয়াল করেন, পৃথিবীতে নজির নাই, মন্ত্রীও আছে, বিরোধী দলও আছে। এটা হয় নাকি? প্রত্যেকটা নির্বাচন, লাস্ট নির্বাচনে 18 সালের নির্বাচনে কি হারে পদ বাগানোর জন্য কত দল কত রকম নাটক করলো। হ্যাঁ, তারা তো এটা করছে। এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর রূপকার ছিল জাতীয় পার্টি। হ্যাঁ, তো এই জন্য তার বিচার হতে পারে। যদি 14 দলের ইনু সাহেবের বিচার হয়, মেননের বিচার হয়, তাহলে জাতীয় পার্টির এদের বিচার হবে না কেন? যারা মন্ত্রী হয়েছে, বিচার হোক। কিন্তু আপনি এক্সিকিউটিভ অর্ডারে একটা গণতন্ত্র যদি চান, আপনি এক্সিকিউটিভ অর্ডারে কেন নিষিদ্ধ করবেন? আপনার
আমার হচ্ছে হ্যাঁ, আমি আসলে এই এক্সিকিউটিভ অর্ডারের ব্যাপারটা নিয়ে, কারণ দেখেন এর আগেও আমরা দেখেছি জামাতকে বারবার এই নির্বাহী আদেশ দিয়ে স্থগিত করা হতো, নিষিদ্ধ করা হতো। জামাত তো এখন বীর দর্পে ফিরে এসেছে। আপনি যদি একটা নির্বাহী আদেশে কাউকে নিষেধাজ্ঞা করেন, এবং জাতীয় পার্টিকে আসলে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা পেছনে অনেক যুক্তিসঙ্গত কারণ আছে। তারা গত আওয়ামী শাসনামলে শুধু মানে একটা ডামি বিরোধী দলের ভূমিকা পালন করে নাই, তারা এতগুলা গুম খুনে তারা একেবারেই চুপ ছিল, তারা একদম আওয়ামী লীগের সহযোগীই ছিল। এখন ইভেন এখনও তারা বলছে যে যারা ভালো আওয়ামী লীগ তাদেরকে তারা নমিনেশন দিবে, বা বিএনপির দায়িত্ব হচ্ছে এখন জাতীয় পার্টিকে ঘরে তুলে নেওয়া। সো এই ধরনের কথাবার্তা তাদের আসলে তারা ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যেই পড়ে না তাদের এই কৃতকর্মের জন্য। কিন্তু তাদেরকে যদি আপনি একটা নির্বাহী আদেশ দিয়ে স্থগিত করেন বা নিষিদ্ধ করেন, তারা আবার যে কোনো মুহূর্তে আবার ফেরত হবে। বরং একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তাদেরকে, সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, উনি কিন্তু নিষিদ্ধের নির্বাহী আদেশের বা প্রাদেশিক একটা অর্ডারের এগেনস্টে, কিন্তু উনি বলেছেন একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। এখানেও আমি একটু বলতে চাই, আমাদের যেভাবে গণ অভ্যুত্থানের পরে আপনি নিশ্চয়ই দেখবেন যে একটা হত্যা মামলায় 200 জন 300 জনকে আসামি করা হচ্ছে, এখানেও আবার ওই মামলা বাণিজ্যের এরকম যদি হয়, মানে যে কাজের জন্য অভিযুক্ত, যে দুর্নীতির জন্য অভিযুক্ত, যে দুঃশাসনের জন্য অভিযুক্ত, তাকে সেই মামলায় না দিয়ে তাকে ঢালাওভাবে হত্যা মামলায় দিয়ে দিচ্ছে। সো বিচারিক প্রক্রিয়াটার মধ্যেও কিন্তু আমাদের এক ধরনের একটা সন্দেহ আছে। সো যদি সঠিকভাবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি জামাতের, জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত রাখা যায়, সেটাই হবে সবচেয়ে ভালো। আপনার নিশ্চয়ই এই ফরিদপুরে ভাঙার ঘটনাটা লক্ষ্য করেছেন, যে নির্বাচনী আসন পুনর্বিন্যাসের ঘটনায় সেখানে একটা সহিংস ঘটনা ঘটল। গতকালই থানা আক্রমণ করা হয়েছে, ইউনো অফিস আক্রমণ করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, সরকার বলছে একটা মহোৎসবের মাধ্যমে নির্বাচন হবে। মহোৎসবটাকে আসলে সেই আমরা এটা দেখছি কিনা যে মহোৎসব হতে পারে? হ্যাঁ, দেখেন এরপরে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এই অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি সাঁথিয়া বেড়া সুজানগর, আপনার সুজানগর এবং বেড়াকে একটা কনস্টিটিউন্সি করে দিয়েছে, আর সাঁথিয়াকে আলাদা একটা করে দেওয়া হয়েছে। ওখানেও আন্দোলন চলতেছে। আর ভাঙাতে ফরিদপুরে বেশি হয়েছে। তো একটা দেখা গেছে যে 3টে ইউনিয়নকে আবার যুক্ত করে দিয়েছে। আবার সাঁথিয়াতেও একটা গ্রাম ক্লারিফাই করে দিয়েছে, যুক্ত করে দিয়েছে। অর্থাৎ একটা গ্রাম আছে যে গ্রামটা বেড়া পৌরসভার মধ্যে, আবার সে থানা সাঁথিয়ার মধ্যে। তো সংসদ নির্বাচন যখন হবে তখন তারা ভোটার হচ্ছে সাঁথিয়া, কিন্তু পৌর নির্বাচন হলে তারা ভোটার হলো পৌরসভার। হ্যাঁ, তো এটা ক্লারিফাই করে দিছে। কিন্তু যেটা আরপিও আইন করছে লাস্টে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন গেজেট নোটিফিকেশনে এই যে কতগুলো ক্রাইটেরিয়া ঠিক করছে, ঠিক করার ভিত্তিতে যেমন বলছে একটা উপজেলাকে অখণ্ড রাখতে হবে, জনসংখ্যা বিবেচনা করতে হবে, এই দুটা। এরপরে যে গেজেট করবে, গেজেটের বিরুদ্ধে উচ্চ আদালতে কোনো ইয়ে পাবে না, রিট করতে পারবে না, বা রিট উচ্চ আদালতে গ্রহণযোগ্য হবে না। এটা আইনের কথা, এটা তো অ্যাপ্রুভড, এটা গেজেট হয়ে গেছে। সুতরাং যেগুলো গেজেট হয়ে গেছে, ফাইনালি সরকার যদি এখান থেকে সরে আসে, তাহলে প্রায় 39টা আপনার সিটে কিন্তু এরকম কিছু চেঞ্জ হয়েছে। তো 59 দেশে অর্ধেক জায়গায় তো অরাজকতা শুরু হবে। এ জায়গার থেকে এক হলো আইন আছে, আইনটা এখানে সরকার হয় আইনকে স্টিক করতে হবে, আর না হলে আপনার ধরেন রিজনেবলি, ধরেন জনসংখ্যা বলেন অথবা এলাকা বেসিস বলেন, রিভাইজ করবে কেমনে? কারণ এটা তো গেজেট হয়ে গেছে, আইন হয়ে গেছে, আইন তো থাকবে। আপনার সামনের 5 বছর পরে আবার যখন নির্বাচন হবে, তখন আবার আপনি আপত্তি তুলতে পারবেন। এখন এটা যেটা হয়ে গেছে গেজেট ভাঙা, এখন তো অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী ফাইনালি ওখানে আর্মি টার্মি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে না, আর্মি যাবে, পুলিশ যাবে, এটা দমন করবে, তো ফাইনালি দমন করবে, কিছু করার নেই। আমি আপনার কাছে এটা জানতে চাইবো যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খেয়াল করছে নানা জায়গায় হচ্ছে, নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কতটা আশাবাদী যে ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এর মধ্যে আসলে নিয়ন্ত্রণে চলে আসবে?
বা আশঙ্কা করেন কিনা? হ্যাঁ, আশঙ্কা করি। কারণ হচ্ছে আইন শৃঙ্খলার আসলে খুব উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু আমরা গত 1 বছরে দেখছি না। এবং এই ফরিদপুরের এই ঘটনার বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম না, যে কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা দেওয়া নির্বাহী আদেশে বা সেটা বিচারিক প্রক্রিয়ায়, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখছি। তারা কিন্তু বিভিন্ন জায়গায় ধরপাকড়ের চেষ্টা করছে, অস্থিতিশীল পরিস্থিতির করছে, যে আপনারা বলছিলেন শ্যামলীতে ককটেল বিস্ফোরণ করেছে। এবং এই ফরিদপুরেও কিন্তু আমি যতটুকু জানি এখানে একজন আওয়ামী লীগ নেতার ইন্ধন আছে এই ধরনের অস্থিতিশীল এই সীমানা নির্ধারণের এটাকে কেন্দ্র করে এবং তারা বেশ কিছুদিন ধরে কিন্তু প্রিপারেশন নিচ্ছিল। ওখানকার উপজেলার যারা প্রশাসনের কর্মকর্তা আছেন তারাও কিন্তু এটা এনশিওর করেছে। সো এই যে এইগুলা কিন্তু আসলে যদি পুলিশ এবং আর্মি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, আমরা সব জায়গায় কিন্তু দেখছি যে ঘটনা ঘটে যাওয়ার পর তারপর তারা ওখানে পৌঁছাচ্ছে। এই যে নুরু ভাইকে যে পিটানো হলো বা এরকম আহত করা হলো, এতদিন উনি হাসপাতালে ছিলেন, ওই ঘটনায় আমরা কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখলাম না। সো এগুলা কিন্তু আসলেই উদ্বেগজনক। কারণ আমাদের দেশে এই নির্বাচন কেন্দ্রিক এই আধিপত্য বিস্তার করা, পেশি শক্তি দেখানো এবং নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য যত ধরনের সহিংসতা আছে, এগুলোর কিন্তু মানে চর্চা আছে আমাদের নির্বাচনগুলোকে ঘিরে। সো এখন যখন গণ অভ্যুত্থান পরবর্তী একটা নির্বাচন মহোৎসব বলবে, মহোৎসবের আয়োজনও কিন্তু আমরা দেখতে চাইব। প্লেইং ফিল্ডের ব্যাপারে আমরা দেখতে একটা লেভেল প্লেইং ফিল্ড, এটা হচ্ছে প্রার্থীদের জন্য, ভোটারদের নিরাপত্তাও তো আছে। আর আমরা তো দেখেছি যে আপনি গ্রামের মানুষকে একটা ফোন করে হুমকি দিলেই সে কিন্তু আর বাসা থেকে বের হয়ে ভোট দিতে যাবে না। সো এই যে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা যে কেন্দ্রে যাবে সেটাও নিশ্চিত করতে হবে সরকারকে। ওনারা যদি মহা উৎসবের কথা বলে, মহা উৎসবের আয়োজন করার নমুনাও কিন্তু ওনাদেরকে দেখাতে হবে। যদিও দুঃখজনকভাবে এই গতকাল ফরিদপুরের এখানে আপনি দেখেন পুরো থানা কিন্তু তারা ভাঙচুর করে একদম নিঃশেষ করে দিয়েছে, গাড়ি পুড়িয়েছে এবং অনেক দিন 3-4 দিন ধরে কিন্তু তারা ওখানে একত্রিত হচ্ছিল যে তারা এটা করবে। সো তা আমরা সাধারণ মানুষ বা আমরা যদি এই খবর পেয়ে যাই যে ওখানে এরকম একটা পরিস্থিতি হচ্ছে, এটা কেন সরকার জানবে না? সরকার তো এই আর্মি বা পুলিশ এটা আগে গেল কেন? ওখানে আগে গিয়ে এই যে তারা দৃষ্টান্ত স্থাপন করছে না, এগুলো তো অবশ্যই একটা অ্যালার্মিং। একদিকে জুলাই সনদের অনিশ্চয়তা বা সেটা নিয়ে কোনো আমরা সুরাহা করতে পারি নাই, পাশাপাশি এই আইন শৃঙ্খলাটা তো একটা মেজর প্রবলেম এখন। একদম শেষের দিকে চলে এসে যদি 1 মিনিটে কোনো মন্তব্য থাকে। না, মন্তব্য হচ্ছে আমার জুলাই আন্দোলনের শরিক দলগুলি অভ্যুত্থানের এদের ভিতরে যদি ঐক্য থাকে, সরকারের যেহেতু সদিচ্ছা আছে, নির্বাচন করা সম্ভব। এই জন্যই বলছি যে জুলাই আন্দোলনের সব দলগুলি একসাথে তারা নির্বাচন চায়। স্টেক হোল্ডারকে সরকার, ইলেকশন কমিশন, ভোটার, রাজনৈতিক দল। এখন ধরেন আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস বন্ধ করে রাখা হয়েছে। আমি যেটা বলার চেষ্টা করেছি, এখন আওয়ামী লীগের তো প্রচুর ভোটার দেশে আছে, প্রত্যেকটা এলাকায়। আপনি যদি ভোট দিতে যাবে তাকে যদি বাধা দেন তাহলে তো সমস্যা। তারা তো বাইরের থেকে তো আসেই। আওয়ামী লীগ তো চাচ্ছেই যাতে ইলেকশনটা না হয়। এখন আপনার যদি অভ্যুত্থানের শক্তিরও কেউ যদি এই একই লাইনে হাঁটে তাহলে তো এটি হতে পারে। আর আমি যেটা বলছি যে ধরেন ভারতে 1 মাসব্যাপী নির্বাচন হয়, আপনি 300 সিটে একদিনে নির্বাচন হতে হবে কেন? আমরা এই বিষয়ে ভাগ করে করেন। জি, আমরা এই বিষয়ে নিশ্চয়ই পরে আলোচনা করবো। আমাদের সময় শেষ। দুজনকে ধন্যবাদ আপনার যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছে। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিয়ে সঙ্গে থাকবেন।